সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের ঈদ আয়োজন রাজকাব্যে। সাথে আছি ইয়াসির সিলভি। দর্শক, যারা ইতিমধ্যেই সমমহিমায় ভাস্বর, যারা নিজেদের কর্মগুণে দেশ জুড়ে বিখ্যাত, সেই সাথে জীবনের একটা বিশাল সময় জাতিসেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন। আমরা এই পর্বে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রামের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন। সরকারের উপদেষ্টার পাশাপাশি স্যারের আরো কয়েকটি পরিচয় আছে, যেগুলো না বললেই নয়। স্যার একাধারে একজন খ্যাতিমান লেখক, গবেষক, একাডেমিশিয়ান এবং একজন সুবক্তা। অনেক গুণে গুণান্বিত এই মানুষটিকে আমরা আমাদের আয়োজনে পেয়ে আমরা সৌভাগ্যবান। স্যার, আপনাকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে স্বাগত। কেমন আছেন? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনার এবারের ঈদ উল আজহা একটু অন্যরকম। এর আগে সরকারের দায়িত্বে ছিলেন না, ব্যক্তি জীবনে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন। নতুন দায়িত্বে এসে আপনার ঈদ উল আজহা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, ঈদ উল আজহা অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা ঈদ উল আজহা উদযাপন করছি এবং আত্মীয় স্বজন আপনজনদের সাথে মিলে আমরা কোরবানির ঈদের যে মহিমা এটাকে আমরা কাজে লাগিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করছি। বাহ! জেনে ভালো লাগলো। স্যার, আমরা আমাদের এই আয়োজনে আসলে সেই গল্পগুলোই জানার চেষ্টা করব। আপনাদের প্রচলিত কাজের বাইরে গিয়ে যা আমাদের কখনো জানা ছিল না, আপনার শৈশবের গল্প, পারিবারিক গল্প, ঈদের গল্প বা আপনার স্বপ্নের কথা আমরা শুনবো। যেই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারবো এবং আমাদের তরুণরা আরো বেশি উজ্জীবিত হবে। ১ম প্রশ্ন আপনার কাছে যেটা জানতে চাইবো, ঈদের একাল সেকাল আপনাদের শৈশবের ঈদ কেমন ছিল এবং বর্তমান ঈদটা কেমন? এই ২ যুগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শৈশবের ঈদ তো একটা দুরন্তপনার মধ্যে আমরা উদযাপন করেছি এবং আমার জন্ম হয়েছে ঈদ উল ফিতরের দিন, মাতুল আলয়ে আমার জন্ম। এবং ঈদটা আমরা একেবারে শৈশবকাল থেকেই অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য, উৎসাহ, উদ্দীপনা মাধ্যমে আমরা উদযাপন করে আসছি। এখন রাষ্ট্রীয় দায়িত্বে আসার পরে আমাদের আরও অনেক দায়িত্ব, কর্তব্য বেড়ে গেছে। যেমন ঈদের সময় ঈদের নামাজটা আমরা জাতীয়ভাবে উদযাপন করি জাতীয় ঈদগাহ ময়দান। ওখানে প্রায় ৩০-৪০ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করে। ভিআইপি কর্নার থাকে, ভিভিআইপি মুভমেন্ট থাকে। এগুলো আমাদের ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের সহযোগিতা আমরা আঞ্জাম দিয়ে থাকি। দেশের সরকার প্রধান ওখানে অংশগ্রহণ করেন, সেনাবাহিনী এবং আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সির দায়িত্বশীল কর্মকর্তারা থাকেন, উপদেষ্টারা থাকেন। যেহেতু হাইকোর্টের প্রাঙ্গণে হয়, বিচারপতিরা থাকেন। তো শৈশবের ওইটা ছিল একটা ছোট্ট পরিসর। এখন এবছর আমরা ঈদ উদযাপন করছি একটা বৃহত্তর পরিসর এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কারণে এই পুরা মনিটরিং সিস্টেমটা আমাদের মন্ত্রণালয়ের আন্ডারে এবং প্রধান উপদেষ্টার পাশে আমি অবস্থান করি, উপদেষ্টারা থাকেন, অন্যরা থাকেন। এটার অনুভূতি আলাদা। শৈশবে ছিল একটা ছোট্ট পরিসরে, আর এখন দায়িত্বে আসার পরে ঈদ উদযাপন করছি বৃহত্তর পরিসরে। এর আনন্দেই আলাদা। আচ্ছা স্যার, শৈশবের কথায় যদি আবার একটু ফিরে যাই, বিশেষ করে ঈদ উল আজহাকে কেন্দ্র করে আমাদের কোরবানির হাট অনেক জমে ওঠে এবং আমাদের শৈশবকালে অনেক আনন্দ উত্তেজনা থাকে। আপনার শৈশবের স্মৃতি থেকে যদি কিছু গল্প বলতেন। আমরা শৈশবেই ছোটকাল থেকেই ঈদের যখন কোরবানির ঈদ আসে, ঈদ উল আজহা আসে, আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনদের সাথে মিলে হাটে যেতাম এবং গরু ছাগল এগুলো আমাদের মধ্যে একটা উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল। কৈশোরের যে চঞ্চলতা এটা আমরা অনুভব করেছি এবং এক বাজার থেকে আরেক বাজারে যেতাম এবং বিভিন্ন ধরনের গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো দেখতাম এবং প্রয়োজনে আমাদের মুরব্বী যারা ছিলেন তারা এগুলো কিনে নিয়ে আসতেন এবং গরুর রশি ধরে আমরা বাজার থেকে করে আসতাম একটা উৎসাহ নিয়ে। এই স্মৃতি এখনো অম্লান। এই ক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাই, এখন আপনি অনেকগুলো দায়িত্বে আছেন। যদি একেবারে আপনার প্রারম্ভে আমরা ফেরত যাই, শৈশব থেকে কৈশোর শিক্ষা জীবন শুরুটা কিভাবে এবং এই পর্যন্ত কিভাবে আসা, সংক্ষিপ্ত করে যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, আমি মূলত মাদ্রাসার ছাত্র, তবে আমি
আমার গ্রামের স্কুলে বাবুনগর সাতকানিয়া বাবুনগর প্রাইমারি স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করে আমি মাদ্রাসায় ভর্তি হই। সাতকানিয়া আলিয়া মাদ্রাসা, পটিয়াল জামিয়াতুল ইসলামিয়া এবং চট্টগ্রাম দারুল উলুম, 3টা মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি এবং হাদিসের সর্বোচ্চ ডিগ্রি তাকমিলে হাদিস করেছি চট্টগ্রাম দারুল উলুম থেকে 1975 ইংরেজিতে। তবে ইতিমধ্যে আমি এসএসসি, এইচএসসি এগুলো সম্পন্ন করেছি। মাদ্রাসার পড়াশোনা শেষ করে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হই ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগে। ওখান থেকে বিএ অনার্স এমএ করেছি। 1983 সনে মাস্টার্স সম্পন্ন করেছি। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে আমি পিএইচডি করেছি। পিএইচডির বিষয় ছিল সারমনস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সোশিও কালচারাল স্টাডি। আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের সামাজিক সাংস্কৃতিক সমীক্ষা, এটার উপর আমি ইংরেজি ভাষায় একটা থিসিস রচনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ভারতের লখনৌ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 3জন গবেষক এটা মূল্যায়ন করে 2006 সালে সিন্ডিকেট, ইউনিভার্সিটি সিন্ডিকেট আমাকে পিএইচডি ডিগ্রি প্রদান করে। এই মাদ্রাসার জীবন থেকে আমি আবার কলেজে এসেছিলাম, সাতকানিয়া কলেজ, ওখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটাই আমার শিক্ষা জীবন। আমার মাদ্রাসার জীবনের যারা শিক্ষক ছিলেন তারা এখন আর কেউ জীবিত নেই। কেবল বিশ্ববিদ্যালয়ের 2-4 জন শিক্ষক এখনো তারা আছেন, জীবিত আছেন। বাকি শিক্ষকগুলো তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অমরগনি এমইএস কলেজে 1992 ইংরাজি থেকে 2019 সাল পর্যন্ত আমি ওখানে শিক্ষকতা করেছি, বিভাগীয় প্রধান ছিলাম। অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে আমি অবসর নিয়েছি। এরপর আমি 2 বছর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি আর জাং ফ্যাকাল্টি হিসাবে। ওখান থেকে আমি সরকারের দায়িত্বে চলে আসি। বলতে গেলে আমার পুরো জীবনটাই শিক্ষা, শিক্ষা আহরণ, জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ আমার সময় কেটেছে। এবং আপনি জানেন যে আমি মোটিভেশনাল স্পিকার, সারা বাংলাদেশে বিভিন্ন সাবজেক্টের উপর বক্তৃতা করি এবং একটা মসজিদে, হালিশহরে ব্লক মসজিদে আমি প্রায় 15 বছর খুতবা দিয়েছি। শিক্ষকতা জীবন থেকে আমি সরকার পরিচালনার দায়িত্বে নিয়োজিত হয়েছি। আচ্ছা স্যার, অসাধারণ ভ্রমণ, যেটা আসলে সহজ কথা না। অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে সঠিক পথে পরিচালিত করা এবং সেই সাথে অর্জনগুলো একে, একে নিজের করে নেয়া। স্যার, এই জায়গায় আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাইবো। আমরা যতটুকু জানি সাতকানিয়ার একটি বিখ্যাত পরিবারের সন্তান আপনি। যে এই পরিবারের আসলে সেই এলাকায় সমাজসেবা এবং ধর্মে অনেক অবদান। একাধারে আপনার পূর্বসূরি এবং বর্তমানে যারা উত্তরসূরি তাদেরকে নিয়ে যদি একটু বলতেন পরিবার সম্পর্কে। আমার বাবা মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সাতকানিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি একটা কওমি মাদ্রাসাও করছেন, কাসিমুল উলুম। আর জীবনের একটা বৃহত্তর সময় তিনি সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং বাবা কামেলে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রাম দারুল উলুম থেকে, ভালো আলেম। এবং আমার জ্যাঠা যিনি ছিলেন মৌলানা সিরাজুল ইসলাম সাহেব, উনিও চট্টগ্রাম মাধ্যমিক, সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন। আমাদের পরিবারটাই হচ্ছে শিক্ষক পরিবার। আমার বাবাও শিক্ষক ছিলেন, আমিও শিক্ষকতা করেছি এবং আমার যারা সন্তান তারাও শিক্ষকতার সাথে কম বেশি শিক্ষকতার সাথে যুক্ত। তো এই যে ধারাবাহিকতা, এটা আমরা বংশ পরম্পরায় বলতে গেলে 3 প্রজন্ম ধরে এটা আমরা লালন করে আসছি। আমার বড় ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক, ছোট ছেলে চিটাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক, বড় মেয়েটা চকরিয়া মহিলা কলেজের বাংলার
প্রভাষক। মেজো মেয়েটা আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের একজন ফ্যাকাল্টি মেম্বার। আর একেবারে ছোট মেয়েটা এবার ডাক্তার হয়ে ইন্টার্নশিপ করছে। এবং আমি আমার যে বৌমা, আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে সাইদা হাসান, ওর ওয়াইফ আমার বৌমা, উনিও সাধারণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লেকচারার। বাহ! জেনে খুব ভালো লাগছে শিক্ষা খাতে আপনাদের পরিবারের অনেক অবদান এবং আমরাও প্রত্যাশা করি এই কাজ সবসময় অব্যাহত থাকুক এবং সফলতা বয়ে আনুক। সমাজের প্রতি আপনাদের যে দায় সেটা যথাযথভাবে পালন করুন, এটা আমরাও চাই। স্যার, শিক্ষকতার কথায় যদি একটা বিষয় জানতে চাই, সুদীর্ঘকাল আপনি শিক্ষকতা করছেন। বর্তমানে ক্যাবিনেটে আছেন। তাহলে ক্লাসরুম এবং ক্যাবিনেট এই ২ এর মধ্যে পার্থক্যটা কোথায়? কোনটা বেশি উপভোগ করেন? প্রায় ২৬ বছর এটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি। বিভাগীয় প্রধান ছিলাম, কলেজ পরিচালনা কমিটির গভর্নিং বডির সদস্য ছিলাম। এর মাঝখানে একটু সময় বের করে আমি পটিয়া মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়ার শিক্ষকতা করেছি প্রায় ৫ বছর। দারুল মারিফের শিক্ষকতা করেছি ১ বছর। ওখানে খণ্ডকালীন যেতাম। এরপরে কলেজ থেকে অবসর নেওয়ার পরে আমি প্রায় ২ বছর জিরি মাদ্রাসা আল জামিয়াতুল ইসলাম আরবিয়াতে হাদিসের পাঠদান করেছি। এবং শিক্ষকতা জীবন তো আনন্দের। নির্ধারিত বিষয়ের উপর, নির্ধারিত সাবজেক্টের উপরে লেকচার দেওয়া, পরীক্ষা নেওয়া, গ্রুপে স্টাডি করা, এগুলো তো অত্যন্ত আনন্দের। নতুন নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করি। খুব উপভোগ করেছি, শিক্ষকতার জীবন খুব উপভোগ করেছি। আর যাতে ছাত্রদের কাছে আমার লেকচারগুলো নিরস না হয়, এই জন্য আমার উপস্থাপনাও ছিল, আমি আকর্ষণীয় করার সবসময় সচেষ্ট ছিলাম। এরপরে আমি ২০২৪ সালের আগস্টের ৮ তারিখ সরকার পরিচালনায় দায়িত্বে এসেছি। এই দায়িত্বটা, মন্ত্রণালয়ের দায়িত্বটা তো ব্যাপক, বিস্তৃত। শিক্ষকতা করেছে ক্লাসরুম। এখন আমাকে ডিসিশন দিতে হয় এবং পলিসি মেকিং লাগে, বা আগের পলিসি যদি তৈরি থাকে এগুলো এক্সিকিউট করার জন্য আমাদেরকে ২৪ ঘন্টা কাজ করতে হয়। আমরা যখন শিক্ষকতা করেছি নির্ধারিত সময়ে মাদ্রাসায় বা কলেজে গিয়ে বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পাঠদান করে চলে এসেছি, অথবা খাতা মূল্যায়ন করেছি। এখন কিন্তু রাত দিন নাই, যে কোনো মুহূর্তে তলব আসে যে আপনাকে প্রধান উপদেষ্টা তলব করেছেন, অথবা কোনো জায়গায় এই সমস্যা দেখা যায় আপনাকে অমুক জায়গায় এখন যেতে হবে। সারাদিন মন্ত্রণালয়ে কাজ করার পরে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় আসি, দেখি ওখানে ভিজিটররা আছেন, কোনো প্রয়োজন আমার কাছে তাদের দেখা করতে আসছেন। তো শিক্ষকতা জীবনের পরিধি ছিল ছোট, আর সরকার পরিচালনার দায়িত্বে আসার পরে এই পরিধি হয়েছে ব্যাপক এবং বিস্তৃত। এবং এখানে আনন্দও আছে, বিভিন্ন মানুষের উপকার করতে পারা। এবং আমার মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত কর্মকাণ্ড, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকাণ্ড, হজের কার্যক্রম, এগুলো খুব ব্যাপক। তো এগুলো চ্যালেঞ্জ আছে, সমস্যা আছে, তারপরেও আমরা এটা উপভোগ করছি, এনজয় করছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ৯-১০ মাস আমরা সাফল্যের সাথে অতিক্রম করেছি। স্যার, এই জায়গায় একটা বিষয় জানতে চাই। শিক্ষকতা, আমি নিজেও আপনার কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আপনার অসাধারণ লেকচারগুলো পাওয়ার সৌভাগ্য আমারও হয়েছে। শিক্ষকতায় যে বিষয়টা থাকে, একটা স্বাধীনতা থাকে, সম্মান থাকে এবং শিক্ষার্থীদের আনুগত্য থাকে। আর এখন মন্ত্রণালয়ে কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার, যেখানে সবাই গুণমুগ্ধ না। অনেকেই সমালোচক আছে, অনেকেই প্রশংসা করে। অনেকগুলো পক্ষকে সামলাতে হয়। এই যে হঠাৎ করে একটা পরিবর্তন, এই উপলব্ধিটা কেমন? দায়িত্ব নেওয়ার পরে আমাদের আমরা যারা মুসলমান, তো আমাদের মধ্যে আবার বিভিন্ন নানা মত, নানা পথ আছে, তো বিভিন্ন তরিকা আছে। আমি প্রত্যেকের সাথে সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করেছি, এবং তারা আমার দাওয়াত না দিলেও আমি নিজে দাওয়াত নিয়ে তাদের দেখতে গেছি। আমি একেবারে খোলামেলাভাবে বলতে চাই, দেওবন্দি চিন্তাধারা, বেরলভী চিন্তাধারা, আহলে হাদিস চিন্তাধারা, এই সমস্ত চিন্তাধারা যে মাদ্রাসাগুলো আছে, আমি অনেক গুরুত্বপূর্ণ মাদ্রাসায় গিয়েছি। তাদের
তাদের আতিথ্য উপভোগ করেছি, তাদের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি। আমার ছাত্র জীবন, শিক্ষকতা জীবনে কোনোদিন যে মাদ্রাসা আমি যাই নাই। চট্টগ্রামে আমি যখন প্রথমবার আসি, জামিয়া আহমদিয়ায় আমি ভিজিট করেছি, সিবাতুলি মাদ্রাসায় গেছি, হারসারি মাদ্রাসায় গেছি। তারা আমাকে যেই উদ্দীপনা নিয়ে, যে ভালোবাসা নিয়ে আমাকে গ্রহণ করেছেন আপনজন হিসেবে, আমি অভিভূত হয়েছি। আসলে আমাদের মধ্যে পারস্পরিক কাছাকাছি আসার উদ্যোগ থাকা দরকার। আমরা সবসময় দূরত্বে থাকি। তো আমি প্রত্যেকের সাথে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন তরিকা, সুফি তরিকা, একেবারে চরমুনের লাইনের মানুষ, তারপরে ওই যে সরসিনা লাইনের মানুষ, কায়েদ শাহ হুজুরের সিলসিলা, প্রত্যেকের সাথে আমি সুসম্পর্ক বহাল রেখেছি। তাদের মাদ্রাসায় গেছি, এমনকি আমি একটা কমিটির তালিকা পূর্ণ করে ফেলেছি। আমি স্বাক্ষর করবো, আবার চিফ অ্যাডভাইজার অনুমোদন করলে এটা কার্যকর হয়ে যাবে। তখন একটা বড় রাজনৈতিক দলের নেতা আমারে দুবার ফোন করে বললেন যে আমি চাচ্ছি যে অমুককে করলে ভালো হয়। তো আমি আবার এটা সংশোধন করে দিয়েছি। ফলে তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে, কর্মীদের সাথে, আর বিভিন্ন মাসলাক তরিকার মানুষদের সাথে আমরা একটা সুসম্পর্ক আছে। অনুদান বিতরণের ক্ষেত্রেও আমি কোনো বৈষম্য করিনি। যারা মনে করেছি হকদার তাদেরকে দিয়েছি। আপনি জানেন আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আছে। ওখানে আবার গভর্নমেন্টের অনুদানও আছে। এই দুর্গাপূজার সময় আমাদের গভর্নমেন্ট 4 কোটি টাকা দিয়েছে। আমরা এই দিন বৌদ্ধ পূর্ণিমার সময় আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় 2 কোটি টাকা দিয়েছে। এগুলো আমার মন্ত্রণালয়ের মাধ্যমে, ওখানে আমি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদাধিকার বলে, ওনাদের পরামর্শ নিয়ে এগুলো আমরা বিতরণ করি। আমরা মন্দিরে অর্থ দিই, শ্মশানে দিই, কবরস্থানে দিই, মসজিদে দিই, মাদ্রাসায় দিই, এতিমখানায় দিই, কবরস্থানে দিই, সেমেট্রিতে দিই। আমি রাজশাহীতে ভিজিট করে, রাজশাহীতে গিয়ে তারা আমাকে কোনো আমন্ত্রণ জানান নাই, উত্তম মেষপালক ক্যাথিড্রাল আমি ভিজিট করেছি, এবং ওনাদের যে সেমেট্রি, কবরস্থানের একটু জায়গা নিচু আমি আমার মন্ত্রণালয়ে একটা বরাদ্দ দিয়েছি, এবং ডিসি মহোদয়কে বলেছি আপনি জিআর এর অর্থ দিয়ে এটাকে সমান করে দিবেন। ফলে আমার ধর্মের লোকরা তো আমার মহব্বত করে নেই, আমার ধর্মের বাইরে যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, আমিও তাদের সাথে সুসম্পর্ক বহাল রেখেছি। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা আবহ যাতে বাংলাদেশে বিরাজ করে, অতীত থেকে চলে আসছে, এটা আমরা লালন করছি। আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, শিক্ষকতা জীবন, নানা কারণে হয়তো ঈদ সবসময় গ্রামে কাটাতে পারেনি, শহরে কিংবা দেশের বাইরে, এবং ঈদ নিয়ে সুখ স্মৃতি যেমন আছে, অনেক সময় হয়তো ঈদে পরিবার পরিজন থেকে দূরে থাকতে হয়েছে। এই প্রেক্ষাপটে ঈদের সব থেকে আনন্দের স্মৃতি কিংবা দুঃখের স্মৃতি যদি আমাদের সাথে একটু ভাগাভাগি করতেন। ঈদে আমার দুঃখের স্মৃতি নাই বললে চলে। খুব আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছি বা এখনো করছি। আমার ঈদের দিনে কোনো দুঃখজনক স্মৃতি নেই, বরঞ্চ ঈদ আমার জন্য সবসময় এটা আনন্দ বয়ে এনেছে, এই কারণে যে ঈদের দিনে আমার জন্ম। তো আমার কাছে ঈদের দুঃখজনক কোনো স্মৃতি নেই, কেবল আনন্দ উচ্ছ্বাস এর স্মৃতি আছে জমা। ঈদের প্রসঙ্গে আবার ফিরে আসি। আপনাদের তো একান্নবর্তী পরিবার। সেই শৈশব থেকে যখন বাবা-মা বেঁচে ছিলেন, তখনকার ঈদগুলো আসলে কেমন ছিল? কিভাবে ঈদ উদযাপন করতেন? মা বাবা যতদিন জীবিত ছিলেন, আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ উদযাপন করতাম, এবং পশু কোরবানি দিতাম। তারপরে গোশত, মানুষ আসতো, আত্মীয় স্বজন, রুটি, গোশত, এগুলো একটা মেলার মতো বসতো। আমরা আবার আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম, তারাও আমাদের বাড়িতে আসছেন। একটা উৎসবমুখর পরিবেশ ছিল। মা বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আমরা এখনো, যারা বাংলাদেশে আছে, তা আমরা এখনো একান্নবর্তী পরিবার। আমরা, আমাদের মধ্যে কোনো সেপারেশন নেই। এই আনন্দের ধারাবাহিকতা এখনো আমরা উপভোগ করি। বর্তমান সময়ে ঈদ সবসময়, ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগ, কোরবানি এবং সহমর্মিতার বার্তা নিয়ে এসেছে, এবং আমরা খুব উপভোগ করেছি।
স্যার, আপনি নতুন দায়িত্বে আছেন। এই জায়গায় একটা যে পরিবর্তন, তাতে যে দেখা যায় আমাদের আশেপাশে যারা মানুষ থাকে, পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, এলাকাবাসী, কিছু অপ্রিয় মানুষ প্রিয় হয়ে ওঠে, কিছু প্রিয় মানুষ অপ্রিয় হয়ে যায়। অ্যা গত ৯ মাসে আপনার অভিজ্ঞতা কেমন? দায়িত্ব নেওয়ার পরে আপনি ঠিকই বলেছেন, কিছু অপ্রিয় মানুষ প্রিয় হবার চেষ্টা করে, আবার প্রিয় মানুষরাও ফেসবুকে নানা কমেন্ট করে। তো আমরা যারা কাজ করার উদ্যম নিয়ে মাঠে নেমেছি, কে কি বলল পেছনে, ব্যাকবাইটিং, ব্যাকল্যাশিং, আমরা এগুলোর দিকে তাকাই না। বরঞ্চ মন খারাপ হয় এই কারণে ফেসবুক এখন আর চালাই না। ফেসবুকে আমি সারা জীবনে সক্রিয় ছিলাম, কিন্তু এখন আমি আমার ফেসবুকটা ভেরিফাইড ফেসবুক। তারপরেও ফেসবুক দেখলে মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে, কারণ এই অসাধারণ স্বাধীনতা, যার যা বলার ইচ্ছা, মুখ দিয়ে যা আসে, এগুলো আমাদেরকে অনেক সময় আহত করে। এগুলো আর দেখি না, তবে কাজ করে যাচ্ছি। রাষ্ট্রীয় পরিচালনা, কর্মকাণ্ড পরিচালনা করে এটা নীতিমালার ভিত্তিতে, গভর্নমেন্টের অর্গানোগ্রাম আছে, ওই নীতিমালার ভিত্তিতে আমি সবসময় আমার মন্ত্রণালয়ের অধীনে যত উইংস আছে সবগুলোতে নীতিমালা অনুসরণ করার কথা বলেছি। আমি কোথাও যদি কোনো অর্ডার দিই, প্লিজ টেক নেসেসারি মেজার ইন অ্যাকর্ডেন্স উইথ ল, ইন অ্যাকর্ডেন্স উইথ রুলস, এভাবে বলেছি। এটা করে দেন নয়, আইনে যদি বিধিয়ে যদি কভার করে আপনি এটা করতে পারেন, এভাবে করেছি। তো আসলে মানুষ তো সবার প্রিয় হতে পারে না, এটা পৃথিবীর নিয়মও নাই। কিছু মানুষ বিরোধিতা করবেন, তাদের প্রতি আমার সহমর্মিতা আছে। যারা বিরোধিতা করছেন, আমি তাদের কাছ থেকে সুন্দর আচরণ, ভালো ব্যবহার, সুন্দর পরামর্শ কামনা করি। আর আমার যারা মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসার মানুষের অভাব নেই, আগেও অভাব ছিল না, এখনো অভাব নেই। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা আমারে পছন্দ করেন না, তাদের প্রতিও আমার ভালোবাসা থাকবে সব সময়। আমি একটু উদারতার সাথে, উদার হৃদয়ে প্রত্যেকের সাথে ব্যবহার করতে চাই। আচ্ছা স্যার, এবারে কিছু এক কথায় প্রশ্ন উত্তর করব। এক কথায় প্রশ্ন, এক কথায় উত্তর। ১ম প্রশ্ন, আপনার প্রিয় ব্যক্তিত্ব কে? আমার প্রিয় ব্যক্তিত্ব বললে আমি বলতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রং? আমি সবুজ রংটা পছন্দ করি, সাদার প্রতিও আমার একটা ফ্যাসিনেশন আছে। প্রিয় খাবার? প্রিয় খাবার আমার আসলে বিরিয়ানিটাই আমি খুব পছন্দ করি। প্রিয় উক্তি? মহাকবি ডক্টর ইকবালের একটা উক্তি আমি একেবারে হৃদয়ে লালন করি, মঞ্জিল সে আগে बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। আমি আপনি যে জায়গায় পৌঁছেছি এরপরেও কিন্তু জায়গা আছে, গন্তব্য আছে, মঞ্জিল। তো এক মঞ্জিলে পৌঁছলে পরবর্তী মঞ্জিল তালাশ করো। নদী যদি পাও, সমুদ্র অন্বেষণ করো। हर शीशा टूट जाती है पत्थर की चोट से, পাথর মারলে গ্লাস ভেঙে যায়, এটাই নিয়ম। পাথর টুট যায় ও শীশা তালাশ কর, পাথর ভেঙে যায় এরকম গ্লাস অন্বেষণ কর। এমন কোনো গ্লাস আছে কিনা যেটা ব্যবহার করলে পাথর ভেঙে যাবে, পাথরের মতো কঠিন হৃদয় গলে যাবে, দ্রবীভূত হয়ে যাবে, এরকম গ্লাস তালাশ করো। सैकड़ों सजदे से क्या हुआ, सदियां गुजर गई, तेरी जिंदगी बदल दे वो সজিদা তালাশ কর। সারা জীবন আল্লাহর সজিদা দিয়েছি, কিন্তু আমার জীবনে পরিবর্তন আসলো না। আমার দৈনন্দিন চালচলন, মানুষের সাথে ব্যবহার, আমানতদারি, সততা, ইন্টিগ্রিটি, অনেস্টি আসলো না। তাহলে জীবন পরিবর্তন হয়ে যায় এরকম সজিদা তালাশ করো, অর্থাৎ বিনয়ের সাথে অন্তর পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে সজিদায় অবনত হও, এটা তোমার জীবন বদলাবে। এই উক্তি মানুষকে বলি, এটা আমাদের জীবন পরিবর্তন করে দেবে। দারুণ স্যার। ভ্রমণের জন্য সবথেকে প্রিয় জায়গা? প্রিয় জায়গা তো পবিত্র মক্কা, মদিনা।
এবং আমি আলহামদুলিল্লাহ পৃথিবীর বহু দেশ সফর করেছি। চীনে গিয়ে একজন বিখ্যাত সাহাবের কবর জিয়ারত করেছি এবং এই যে ভ্রমণের যে বিচিত্র অভিজ্ঞতা, এটা আমার জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছে। সর্বশেষ প্রশ্ন, আপনি একটি মহান দায়িত্বে আছেন। কোন জায়গায় রেখে বিদায় নিতে চান? খুব ভালো প্রশ্ন করেছেন। এটা নিয়ে আমরা ভাবি। আমি যেকোনো সময় বিদায় নেওয়ার জন্য তৈরি আছি। এটা এই দেখতে দেখতেই আমাদের 10 মাস চলছে। আমাদের সরকার কর্তৃক একটা রোড ম্যাপও দেওয়া আছে। ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন হলেই নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নেব। এবং আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে অনেক পরিবর্তন এনেছি। ইসলামিক ফাউন্ডেশনের যে মহাপরিচালক দিয়েছি বিচার বিভাগ থেকে, এবং আমরা প্রমোশন দেওয়ার জন্য একটা কমিটি গঠন করেছি, তারা কাজ শুরু করেছেন। কিছু অনিয়ম আছে, যথাযথ প্রক্রিয়া নিয়োগ হয় নাই, প্রমোশন দিতে গেলে এগুলো আসে। তারপর আমি একজন সাবেক বিচারপতির নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের অব্যবস্থাপনাগুলি চিহ্নিত করে আমরা কি ব্যবস্থা নিতে পারি উনি কাজ শুরু করেছেন। তো আমরা আশা করি, এবং ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের প্রাণ। এখানে বিশাল কর্মযজ্ঞ, মসজিদ ভিত্তিক গণশিক্ষা, তারপরে দারুল আরকাম মাদ্রাসা, প্রকাশনা, তারপরে বিশ্বকোষ, ইমাম প্রশিক্ষণ, প্রতিটি জেলায় আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় আছে। আমাদের পরিচালক আছেন, উপপরিচালক, সহকারী পরিচালকরা আছেন। পুরো বাংলাদেশে আমাদের কর্মযজ্ঞ চলছে এবং আমরা লোক নিয়োগ শুরু করেছি, কিছু করেছি আর কিছু আগামী দিনে চলবে। আমি কোথাও লোক নিয়োগের ক্ষেত্রে, লোকবল নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করিনি এবং সবাইকে বলে দিয়েছি আপনারা কারো সুপারিশ শুনবেন না। লিখিত, মৌখিক, সার্টিফিকেটের উপর মার্কিং করে ভালো ভালো স্টুডেন্টদেরকে আমরা নেব। হজের ক্ষেত্রেও আমরা পরিবর্তন এনেছি এবং এবারেই প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রের টাকা দিয়ে আমি কোনো ব্যক্তিকে, কোনো অফিসারকে অথবা বাইরের কোনো অতিথিকে আমি হজের অনুমতি দিই নাই। এই যে একটা জবাবদিহিতা, স্বচ্ছতা, আমরা যত অনুদান বিতরণ করি এগুলো অ্যাকাউন্টে যায়। মসজিদ হলে মসজিদ, মন্দির হলে মন্দির, অ্যাকাউন্টে যায়। এগুলো এই অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে করেছি। এতে ট্রান্সপারেন্সি থাকে, জবাবদিহিতে থাকে, টাকাটা অ্যাকাউন্টে যাবে, কোনো ব্যক্তির এখানে নয়ছয় করার সুযোগ নেই। তো আমরা যখন বিদায় হব, আমরা একটা ইনস্ট্যান্স রেখে যেতে চাই। উনি তো পরবর্তী যিনি ধর্মমন্ত্রী হবেন, উনি তো দেখবেন আমাদের কি কাজ। এবং আমি একটা নীতিমালা করেছি অনুদান বিতরণে, আমরা 64 জেলাকে অনুপাত করব। মেহেরপুর ছোট জেলা, এখানে বরাদ্দ কম। চট্টগ্রাম বড় জেলা, বিশাল জেলা, একেবারে চকুরিয়া থেকে শুরু করে ফটিকছড়ি কিনারা পর্যন্ত চট্টগ্রাম, এটা বড়, এখানে একটা অনুদান বড় থাকবে। তবে মন্ত্রী যিনি থাকবেন, এমপি যিনি থাকবেন, ওনার কাছে আমরা কিছু ডিসক্রিপশনের পাওয়ার দিয়ে রাখছি যে 10%, 15%, 20% আপনার অতিরিক্ত দিতে পারবেন, কিন্তু প্রতিটি জেলায় পৌঁছতে হবে। এই যে নিয়মগুলো আমরা করেছি, এবং এক সময় অনেক লোক হজে যেতেন, অনেক লোক নিয়ে যেতেন, মন্ত্রী সাহেব নিয়ে যেতেন, সচিব মহোদয় নিয়ে যেতেন, এগুলো আমি বন্ধ করেছি এবং এটা আমি চিফ অ্যাডভাইজার মহোদয়কে অবহিত করেছি। এবং আপনি জেনে খুশি হবেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় হজের ব্যাপারে খুব ইন্টারেস্ট রাখেন। আমার মাঝে মধ্যে ডেকে বলেন যে একজন মানুষও যেন হজের টাকা জমা দিয়ে ঢাকায় না থাকে, তাকে তুমি নিয়ে যাও, দি হোল গভর্নমেন্ট ইজ উইথ ইউ। তিনি আমারে বলছেন যে আমি একজন মানুষকেও চাই না যিনি টাকা জমা দিয়ে হজে যেতে পারেন নাই, এবং কি লাগে তুমি আমারে বলো। এছাড়া ওনার উদ্যোগে আমরা একটা অ্যাপস করেছি, লাভবাইক অ্যাপস, ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে এটা হয়নি। লাগেজ কোথায় উনি এখানে মোবাইলে টিপ দিয়ে জানতে পারবেন যে ওনার লাগেজ এখন মক্কা, মদিনা হোটেলে 9 জন হাজি মারা গেছেন, এদের লাশ দফন করা, হসপিটালে নিয়ে যাওয়া, এই কাজগুলো আমরা ওই অ্যাপসের মাধ্যমে করে থাকি। তারপর আমরা একটা ডেবিট কার্ড দিয়েছি, হাজি সাহেব ওখান থেকে কেনাকাটা করতে পারবেন, নগদ তুলতে পারবেন। এছাড়া আমরা রুমিংয়ের ব্যবস্থাও করেছি।
লোকাল নাম্বারটা মিনিমাম চার্জ দিয়ে মক্কা মদিনা জেদ্দায় এটা করতে পারবে। তো আমরা যে অগ্রগতি সাধন করেছি, আমরা দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পরে এই ইনস্টেন্সগুলো আমরা রেখে যাব আমাদের পরবর্তী গভর্নমেন্টের জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আমাদের রাজকাব্যে অতিথি হিসেবে পেয়েছিলাম বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা প্রফেসর আফম খালেদ হোসেনকে। আমরা আজকে পুরো আড্ডায় জেনেছি ওনার শৈশবকাল, কৈশোরকাল এবং ওনার শিক্ষা জীবন, পারিবারিক জীবন এবং ওনার যে বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষকতা, গবেষণা এবং রাজনৈতিক জীবন, সেই সম্পর্কে আমরা জেনেছি। এর পাশাপাশি সরকারের একজন উপদেষ্টা হিসেবে ওনার যে বিভিন্ন উদ্যোগ, সেই সম্পর্কে আমরা জেনেছি এবং ওনার স্বপ্নের কথাও আমরা শুনেছি। আমাদের প্রত্যাশা ওনার পুরো জীবনের গল্প আমাদের জন্য আনন্দের হয়ে থাকবে, শিক্ষণীয় হয়ে থাকবে। সেই পর্যন্ত সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।